নূর ক্লান্ত চোখে তাকিয়ে আছে আশ্বিনের দিকে। আশ্বিনের সেদিকে কোনো ধ্যান নেই। সে এক মনে কনফারেন্স মিটিং করে যাচ্ছে। চোখে গোল কালো ফ্রেমের চশমা, ধবধবে সাদা পাঞ্জাবি দেখে বোঝার উপায় নেই দুদিন আগে তার বুকে সে ফুটো করে দিয়েছে। আশ্বিনের আর চোখে নূরের ভাবভঙ্গি দেখেও কিছু বলল না। কয়েক জায়গায় তার দলের লোক ঝামেলা পাকিয়েছে, সেগুলো দ্রুত সমাধান করা জরুরি। অথচ বউয়ের বদলিতে সে হসপিটালের বাসিন্দা। মিনিট কয়েক পর মিটিং শেষ হলো। বুকের ব্যথা খুব একটা কমেনি, সারতে কয়েকদিন লাগবে। টেবিল থেকে ল্যাপটপ নামিয়ে চশমা খুললে চোখের পাতায় ম্যাসাজ করলো আশ্বিন। নূর তীক্ষ্ণ চোখে তাকিয়ে। আশ্বিনের নূরের আর চোখে হালকা হাসলো। গভীর ভাব বজায় রেখে চোখ বন্ধ করে গা এলিয়ে দিয়ে বলল, আই অ্যাম লুকিং সো হট না? নূর বিরক্তকর শব্দ করলো। মাঝে মাঝে মন চায় একে আটলান্টিক মহাসাগরে রেখে আসতে। আস্ত খবিস একটা। আঙ্কেলের সাথে এসব কি শুরু করেছেন আপনি? বাবার সাথে এ কেমন ব্যবহার? ছে, এ বয়সে এসে অযথা বিয়ে কেন করবে? কেমন ছেলে আপনি? মায়ের জন্য সতীন আনতে চাইছেন আর আমার ননদ চাই মানে? দিন দিন এত অসভ্য হচ্ছেন কেন? আপনার জনগণ জানে আপনি একজন চূড়ান্ত অশ্লীল লোক। নূরের বিরক্ত গলা শুনে ভুরু কুঁচকে ফেলল আশ্বিন। চোখ ছোট ছোট করে নূরের দিকে তাকিয়ে বলল, তুই আমার বাবার এস্টোনেসের উপর আঙুল তুলছ? এত সাহস তোমার? আমার বাবা চাইলে এখনও ক্রিকেট টিম বানাতে পারবে। হি ইজ আর্ট স্ট্রং ম্যান। নূর দু হাতে কান চেপে চিৎকার করে বলল, বন্ধ করুন আপনার অসভ্য কথা। নিজের দিকে তাকিয়ে দেখুন, সময়ের মতো বাচ্চা কাচ্চা হলে 4 বাচ্চার বাবা হয়ে যেতেন। লজ্জা করে না এসব বলতে? আশ্বিন নূরের পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে ঠোঁট কামড়ে হাসল। নূরের দিকে তাকিয়ে চিহ্নিত গলায় বলল, তা তো হতো, কিন্তু তুমি এত ধকল নিতে পারতে কি না বুঝতে পারছি না। আফটার অল আমস অলসো আম স্ট্রং ম্যান, বাট তুমি চাইলে আমি ট্রাই করতে পারি, কাম। নূর হতভম্ব হয়ে বসে রইল। মনে মনে কয়েক কোটিবার পণ করল এই লোকের সাথে আর কথা বলবে না। সে কয়েক বছর আগে কত ভালো ছিল, এমন অসভ্য কিভাবে হলো? আশ্বিন নূরের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। নূর বুঝতে পেরেছে, বিরক্ত হয়ে বলল, চোখ দিয়ে ইপটিজিং করা বন্ধ করুন, অস্বস্তি হচ্ছে আমার। নূরের কথা শেষ হওয়ার আগেই কামিনী চৌধুরী আর লারা প্রবেশ করলো কেবিনে। আশ্বিনের মুখ কঠিন হয়ে গেল। নূর বিরক্ত চোখে একবার তাকিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। লারা আর কামিনী চৌধুরী এসে আশ্বিনের বেডের সামনে সোফায় বসলো। লারা নেকা স্বরে বলল, এখন কেমন আছো বেবি? আমি কতটা ভয় পেয়েছি জানো? বাপির সাথে কানাডা গিয়েছিলাম, তাই আসতে পারিনি। আশ্বিন কিছু বলল না, চুপ করে নিজের ফোনে কিছু একটা করছে। কামিনী চৌধুরী এবার মুখ খুলল, কর্কশ গলায় বলল, এসব আমি কি শুনছি আশ্বিন? তুমি তোমার বাবাকে কি বলছো? আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি সন্তান হয়ে আমার সংসার ভাঙতে চাইছো? আর এই মেয়েকে এখনও পুলিশে দেওনি কেন? সে তোমাকে প্রাণে মারার চেষ্টা করেছে। লারা যেন একটা সুযোগ পেল নূরকে হেনস্থা করার। ঠিক বলেছেন আন্টি, একে তো এক্ষুনি পুলিশে দেওয়া দরকার। নির্লজ্জ মেয়ে, যাদের কাছে বড় হলো তাদের ছেলেকেই মারতে চাইছে। আমি থানায় কল করছি, তুমি কিছু চিন্তা করো না বেবি। আমি এই মেয়েকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আশ্বিন শান্ত চোখে তাকালো লারার দিকে। কামিনী চৌধুরী বিরক্ত মুখে বসে আছে। আশ্বিন আবার নিজের ফোনে মনোযোগ দিয়ে লারাকে বলল, আচ্ছা লারা, তোমাকে আমি কি বলে ডাকবো বলো তো? না মানে, তুমি তো কখন থেকে আমাকে বেবি বলে ডাকছো। আমার তো আদর করে কিছু একটা ডাকা উচিত। লারা কল করা বাদ দিয়ে খুশিতে ডগমগ করতে লাগলো। আশ্বিনের পাশে বসে গদগদ গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে বাবু বলে ডাকবে। আমার কতদিনের শখ জানো? তুমি তো কখনোই ডাকলি না। অভিমানী গলায় আশ্বিন বাঁকা হাসলো। জোরালো গলায় বলল, বাহাদুর। লারা একলাপে উঠে পড়ল। ভীত চোখে একবার দরজার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। ওই দিনের বিভীষিকাময় সময়গুলো ভাবতেই কপালে সূক্ষ্ম ঘাম দেখা দিল। আশ্বিনের ডাকের কয়েক সেকেন্ডের মধ্যেই বাহাদুর এসে উপস্থিত হলো। আশ্বিন মোবাইলে চোখ রেখেই দীন গলায় বলল, লারা বাবুকে নিয়ে যাও, আজকে সারাদিন তাকে সেরিলাক্স খাওয়াবে। আমার বাবু বলে কথা,
কাজে যেন হেরফের না হয়। লারা বাহাদুরের দিকে ভক্ত চোখে তাকালো। বাহাদুর ভাবলিসহীনভাবে দাঁড়িয়ে আছে। লারা এবার কেঁদেই দিল। কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে ছটফট গলায় বলল, আন্টি আপনি কিছু বলুন, আপনার কথায় আমি এখানে এসেছি, আমাকে বাঁচান প্লিজ। কামিনী চৌধুরী আশ্বিনকে ধমক দিয়ে বলল, এসব কি আচরণ আশ্বিন, তুমি ওর সাথে এমন করতে পারো না। আশ্বিন সেদিকে ধ্যান না দিয়ে বাহাদুরের নাম ধরে ডাকলো, বাহাদুর। ব্যাস সাথে সাথে বাহাদুর লারাকে নিয়ে কেবিনে ত্যাগ করলো। নূর বিরক্তিকর কপালে চোখ বন্ধ করে শুয়ে আছে। দুদিনে এই সার্কাস দেখতে দেখতে সে অতিষ্ঠ। আজই সে বাসায় চলে যাবে। কামিনী চৌধুরী রাগে গজগজ করতে লাগলো, এই ছেলে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, তার সংসার ভাঙার কথা ভাবছে। মনে মনে তাচ্ছিল্য হাসি হাসলো সে। আমজাদ কখনোই তাকে ছেড়ে অন্য কারোর কথা ভাবে না। বিয়ে তো অনেক পরের কথা। আশ্বিন যে কয়েকবার বাচ্চা উপদেশ দিল সে, এই খেলায় সে মহারথী। তার সাথে তার পেটের ছেলে এসেছে টক্কর দিতে। ব্যাপারটা হাস্যকর। তার হাতে এখনও মুখ্য চাল আছে। সেই এক চালেই সব কয়টা কুপোকাত হয়ে যাবে। আশ্বিন হয়তো কামিনী চৌধুরীর মনোভাব বুঝতে পারল। চোখ বন্ধ করে মলিন হাসলো সে। কেন তার মা এই ধ্বংসের খেলায় মেতে উঠল? সে এসব কিছু না করলে আজ তাদের জীবনটা কতই না সুখের হতো। টাকা আর ক্ষমতার লোভে অন্ধ হয়ে ঠিক ভুল সব ভুলে গেছে সে। মায়ের কষ্ট দেখলেও সে কি আর সহ্য করতে পারবে? মরণ যন্ত্রণায় প্রতিদিন কাতরে কাতরে মরবে। আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেলছো আমাকে? আশ্বিনের আর্তনাদ বুক চিরে বেরিয়ে আসতে চাইছে। একটু পরে হয়তো তার মা জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খাবে। নিজেকে যতই শক্ত করতে চাইছে ততই ভেতর থেকে ভেঙে পড়ছে সে। কামিনী চৌধুরী ম্যাগাজিন পড়ায় মন দিয়েছে ততক্ষণে। আশ্বিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখের দিকে। এই তার জন্মদাত্রী। সে নিজের সন্তান হয়ে তার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছে। কামিনী চৌধুরী যত লোভী হোক না কেন, সে আমজাদ চৌধুরীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু আশ্বিনের হাতে তার কোনো উপায় নেই। গর্ত থেকে শত্রুকে বের করতে হবে। কামিনী চৌধুরীকে উন্মাদ করতে হবে। উত্তেজিত হয়েই কামিনী চৌধুরী তার ফেলা পাদে পা দিবে। আশ্বিনের ভাবনার মাঝে কেবিনে প্রবেশ করলো আমজাদ চৌধুরী। তার পাশে বধূবেশে মায়া নামক মহিলা। কামিনী চৌধুরী এক পলক সেদিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। হতভম্ব হয়ে বসা থেকে দাঁড়িয়ে গেল। প্রিয় মানুষের হাতে অন্য একটা মেয়ের হাত দেখে দুনিয়া দুলে উঠল তার। জ্ঞান হারিয়ে পড়ে যেতেই আগলে নিল আশ্বিন। ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে বুকে চেপে ধরল তাকে। আমজাদ চৌধুরী ফুলা ফুলা রক্তিম চোখে তাকালো আশ্বিনের দিকে। নূরও হতভম্ব হয়ে বসে পড়েছে। মাথা ঘুরছে তার। আশ্বিন সত্যি এমন কিছু করবে ভাবতেও পারেনি সে। আমজাদ চৌধুরী এসে আশ্বিনের থেকে কামিনী চৌধুরীকে ছাড়িয়ে নিল। নিজের বুকে আঁকড়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। আশ্বিন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ভেঙে পড়লে চলবে না, এখনও অনেক পথ বাকি। দিনের সূর্য ঢলে রাতের অন্ধকার নেমে এসেছে পৃথিবীর বুকে। কামিনী চৌধুরী প্রায় 8 ঘন্টা অজ্ঞান হয়েছিল। ততক্ষণ আমজাদ চৌধুরী তার পাশে তার হাত আঁকড়ে ধরে বসেছিল। কামিনী চৌধুরী জ্ঞান ফিরতে দেখেই তাকে কেবিন থেকে বের করে দেয় আশ্বিন। কামিনী চৌধুরী চোখ খুলে নিজের পাশে শুধু আশ্বিনকে দেখে। চোখ বন্ধ করে ফেলল। তার বিশ্বাসই হচ্ছে না আমজাদ তার ভালোবাসা তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে। আশ্বিন এক ধ্যানে তাকিয়ে রইল কামিনী চৌধুরীর দিকে। মায়ের জন্য কষ্ট হচ্ছে তার, কিন্তু এছাড়া আর উপায় নেই। আমার সামনে থেকে চলে যাও আশ্বিন, তোমাকে আমার সহ্য হচ্ছে না। কামিনী চৌধুরীর ভাঙা গলা শুনে বুক কেঁপে উঠল আশ্বিনের। তার আম্মুর এমন গলা এর আগে কখনো শোনেনি সে। এক পলক সেদিকে তাকিয়ে বেরিয়ে গেল আশ্বিন। আশ্বিন বেরিয়ে যেতে চিৎকার করে কেঁদে উঠল কামিনী চৌধুরী। তার আর্তনাদে হসপিটালের পরিবেশ ভারী হয়ে উঠল। দরজার বাইরে আশ্বিন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমজাদ চৌধুরী হাত পা ছাড়িয়ে ফ্লোরে বসে আছে। আশ্বিন সেদিকে তাকিয়ে তপ্ত শ্বাস ছাড়ল। বুকের ব্যথাটা আবার বাড়ছে। তার পাশের কেবিনে কামিনী চৌধুরীকে শিফট করা হয়েছে। আশ্বিন ধীর পায়ে নিজের কেবিনে প্রবেশ করতেই নূরের ঘৃণা ভরা দৃষ্টি দেখে মলিন হাসল। নিজের বেডে গা এলিয়ে দিতেই মায়া নামক মহিলাটি এসে আশ্বিনের পাশে বসল। আশ্বিন একবার তাকে চোখ সরিয়ে নিল। খারাপ লাগছে না? আশ্বিনের গলা স্বাভাবিক।
মায়া মুচকি হাসল। আশমিনের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, সব ঠিক হয়ে যাবে। নূর তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে মায়া নামক মহিলার দিকে। নামের মতোই মহিলার মুখটা অসম্ভব মায়া ভরা, কিন্তু নূরের ভালো লাগছে না। কামিনী চৌধুরী যেমনই হোক না কেন, নূর কখনো চায়নি তার সাথে এমন কিছু হোক। সে জানে ভালোবাসার মানুষের সাথে অন্য কাউকে দেখা কতটা যন্ত্রণাদায়ক। সে চায়নি তার শত্রুর সাথেও এমন কিছু হোক। অথচ আশমি নিজের ছেলে হয়েও তাকে সেই কষ্টটা দিল। কামিনী চৌধুরীর কান্নার আওয়াজ এখনও শোনা যাচ্ছে। বুক কেঁপে উঠল নূরের। আশমিন চোখ বন্ধ করে শুয়ে আছে। মায়া নামক মহিলা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাগে ঘৃণায় অসহ্য হয়ে উঠল নূর। অমি চিৎকার করে হন্তদন্ত পায়ে দৌড়ে এলো অমি। আশমিনও চোখ খুলে তাকিয়েছে। নূর আশমিনের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে অমিকে বলল, আমি এক্ষুনি বাসায় যাব অমি। সব ব্যবস্থা করো, এক্ষুনি মানে এক্ষুনি। আশমিন কিছু বলল না। অমি মাথা নাড়িয়ে চলে গেল। নূর বেড থেকে নেমে আশমিনের দিকে তাকালো, ঘৃণা নিয়ে বলল, জানি না কেন আপনি এমনটা করলেন। কারণ যাই হোক না কেন, আমার আপনার প্রতি ঘৃণা হচ্ছে। আপনার দিকে তাকালে গা গুলিয়ে আসছে। আপনার মতো ছেলে যেন কারোর ঘরে না হয় সেই দোয়া করি। আসছে। নূর বেরিয়ে যেতে চোখ খুলো আশমিন। মায়া কাতর চোখে তাকিয়ে আছে তার দিকে। আশমিন সেদিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করলো। আমজাদ চৌধুরী একইভাবে বসে আছে। কামিনী চৌধুরী এতক্ষণে কাঁদলেও এখন একবারে শান্ত হয়ে গেছে। ঝড় আসার আগে পরিবেশ যেভাবে শান্ত হয়ে যায়, কামিনী চৌধুরীও সেভাবে শান্ত হয়ে গেছে। বেড থেকে নেমে বেরিয়ে এলো কামিনী চৌধুরী। আমজাদ চৌধুরী দাঁড়িয়ে আছে তার কেবিনের দরজার সামনে। তার পেছনে মায়া নামক মহিলা দাঁড়িয়ে। কামিনী চৌধুরী ধীর পায়ে হেঁটে আমজাদ চৌধুরীর সামনে দাঁড়ালো। আমজাদ চৌধুরী তার দিকে তাকাচ্ছে না, নিচের দিকে তাকিয়ে আছে সে। আমি হয়তো খারাপ, তবে তোমাকে ভালোবাসার ক্ষেত্রে আমি সম্পূর্ণ সৎ ছিলাম আমজাদ। নিজের সবটা দিয়ে ভালোবেসেছি তোমাকে। তবে আজ কেন আমাকে এই দিন দেখতে হলো? আমাকে এভাবে ভাঙলে আমজাদ? তুমি আর সে কামিনী চৌধুরীকে মেরে ফেলছো, যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসতো। আজ থেকে এই কামিনী চৌধুরী না কোনো স্বামী আছে, না কোনো ছেলে আছে। তোমার নতুন বিবাহিত জীবন সুখের হোক। তুমি সবসময়ই আমার কাছে প্রিয়। তাই তোমার খারাপ চাইতে পারলাম না, ভালো থেকো। কামিনী চৌধুরী উল্টো ঘুরে যেতে নিতেই আমজাদ চৌধুরী অস্থির হয়ে পথ আগলে ধরল তার। বগ্র গলায় বলল, কোথায় যাচ্ছ? তুমি অসুস্থ কামিনী, বাসায় চলো, রেস্ট নিতে হবে তোমার। কামিনী চৌধুরী হাসল, বিদ্রূপের গলায় বলল, দেখো কাণ্ড, অসুখ নিজেই বলে আমাকে সারাও। ভালো মজা করতে শিখেছ তো আমজাদ। যাই হোক, পথ ছাড়ো, ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবে। আমজাদ চৌধুরী অবাক চোখে তাকালো কামিনী চৌধুরীর দিকে। চোখ দুটো ছলছল করছে তার। কাঁপা কাঁপা গলায় বললেন, ডিভোর্স? তো তুমি কী ভেবেছিলে? সত্যি নিয়ে সংসার করব আমি? তাচ্ছিলে হেসে। আমি শিকদার বংশের মেয়ে কামিনী শিকদার। ভাগাভাগি আমার ধাতে নেই। যতদিন শুধু আমার হয়েছিলে, আমিও শুধু তোমার ছিলাম। আর আজ যখন ভাগ হয়েছ, তখন পুরো তোমারটাকেই দান করে দিলাম। আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকিয়ে রইল কামিনী চৌধুরীর দিকে। কামিনী চৌধুরী একবার মায়ার দিকে তাকিয়ে গটগট করে বেরিয়ে গেল। আশমিনও আজ বাড়ি ফিরে যাবে। এভাবে সময় নষ্ট করার মতো সময় তার হাতে নেই। সানভি সমস্ত ফর্মালিটি পূরণ করে এসেছে। আশমিন কেবিন থেকে বেরিয়ে আমজাদ চৌধুরীর পাশে এসে দাঁড়ালো। এখানেই থাকতে চাও? আমজাদ চৌধুরী কটমট চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন হালকা কেশে চোখ সরিয়ে নিল। মায়ার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, গাড়িতে গিয়ে বসুন আন্টি, আমি আব্বুকে নিয়ে আসছি। মায়া আন্টি মুচকি হেসে চলে গেল। আশমিন তার বাবার কাছে গিয়ে হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, আজ তোমার দ্বিতীয় বাসরাত উপলক্ষে আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। যেভাবে দুর্বল হয়ে যাচ্ছ, মনে হয় না তোমাকে দিয়ে কিনা হবে। তখন এটা কাজে লাগবে। রুমে যাওয়ার আগে খেয়ে নিও। আমজাদ চৌধুরী বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। রেগে ছেলের গালে টাস করে একটা চড় মারতেও ভুলে গেলেন। সানভি নিজের বুকে হালকা চাপড় মেরে মনে মনে আহাজারি করতে লাগলো। এরকম একটা ছেলে তার ঘরে হলে সে বনবাসে চলে যাবে বলে প্রতিজ্ঞা করে ফেলল।
আশমিন ততক্ষণে হসপিটাল থেকে বেরিয়ে গেছে। গাড়িতে বসে মায়া আন্টির সাথে কিছু কথা বলে ফোনে বিজি হয়ে গেল আশমিন। আমজাদ চৌধুরী হনহন করে এসে গাড়িতে বসলো। রাগে ফোঁস করে আশমিনকে বলল, তোমার জন্য শেষ বয়সে এসে আমি ডিভোর্স নিতে পারবো না। যা করা তাড়াতাড়ি করো। আশমিন অবাক হওয়ার ভান করে বলল, তুমি ডিভোর্সি হলে কি রাস্তায় মেয়েরা তোমাকে হেনস্থা করবে নাকি? আর বউ তো একটা জোগাড় করে দিলাম, আর কি চাই? আমজাদ চৌধুরী উত্তর দিতে ভুলে গেলেন। রাগ গিলে ফেলে চোখ বন্ধ করে মাথা সিটে এলিয়ে দিলেন। ছানবি ড্রাইভ করতে করতে আমজাদ চৌধুরীর দিকে অসহায় একবার তাকালো। আহা বেচারা। নূর বাসায় আসার কয়েক ঘন্টা পরেই আশমিন বাসায় এসে উপস্থিত হলো। আমজাদ চৌধুরীর সমস্ত জিনিস নতুন রুমে শিফট করা হয়ে গেছে এর মধ্যে। আশমিন আর চোখে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে সানবিকে বলল, এই রুমটা ফুল দিয়ে সাজিয়ে দাও সান। বাবার বাসরে যেন কোনো ত্রুটি না থাকে। আগেরবার না জানি কিভাবে কি হয়েছে, আমি থাকলে সব পারফেক্ট হতো, এবার তাই সব পারফেক্টলি করো। আমজাদ চৌধুরী সহ সবাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আগেরবার থাকলে পারফেক্ট হতো মানে? কামিনী চৌধুরী নিজের রুমে বসে সব শুনে মুচকি হাসল। বিড়বিড় করে বলল, তুমি আমার পেট থেকে হয়েছ, আমি তোমার পেট থেকে হইনি। লেটস দেন গেম বিগিন বেটা। আশমিন সরাসরি নূরের রুমে ঢুকলো। নূর শাওয়ার নিয়ে বেরিয়েছে মাত্র। আশমিনকে দেখে যথারীতি বিরক্ত হলো। বাড়িতে এসেও শান্তি নেই, ঠিক এসে হাজির হয়েছে। এখানে কি চাই? বউ চাই, কাছে আসো। বের হন। নূরের কথাকে হাওয়ায় উড়িয়ে দিয়ে আশমিন নূরকে জড়িয়ে ধরল। নূর কি নিজের সাথে মিশিয়ে নিয়ে ফিসফিস করে বলল, বাবা দ্বিতীয় বাসর করে ফেলছে, আর আমার এখনও একটাও হলো না। এটা মেনে নেওয়া যায় না বলো? তাই আজ বাসর করতে এসেছি। বাবা তোমাকে ননদ দেওয়ার আগে আমি তাকে নাতি দিয়ে চমকে দিব, না হলে নাক কাটা যাবে যে। এ তো হ্যান্ডসাম লোক বিতা হয়ে যাবে বউ। নূর ক্লান্ত চোখে তাকালো আশমিনের দিকে। আশমিনকে আর কিছু বলতে ইচ্ছে করছে না, তার এখন ঘুম দরকার। নূর হালকা এসে নিজেকে ছাড়িয়ে নিল আশমিনের কাছ থেকে। এক গ্লাস পানি আশমিনের দিকে এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, পানি খেয়ে নিন, তারপর ঠান্ডা মাথায় কথা বলবো আমরা। আশমিন ভুরু কুঁচকে তাকালো নূরের দিকে। মনে সন্দেহ হলেও মুখে কিছু বলল না, চুপচাপ খেয়ে নিল পানি। পানি খাওয়ার সাথে সাথে নূরকে কাছে টেনে নিয়ে আদর করতে ব্যস্ত হয়ে পড়ল। কয়েক মিনিট যাওয়ার পরেও যখন আশমিন ঘুমিয়ে পড়ল না, তখন নূর অস্থির হয়ে পড়ল আশমিনের কাছ থেকে ছোটার জন্য। নূরের সারা গায়ে নিজের দেওয়া চিহ্ন এঁকে দিয়েই বিজয়ের হাসি হাসল আশমিন। ব্যথায় চোখ থেকে পানি পড়ছে নূরের। আশমিন বাঁকা এসে উঠে দাঁড়ালো। নূরের চোখের পানি মুছে দিয়ে দুঃখী দুঃখী গলায় বলল, বাবা ছেলের একসাথে বাসর করাটা ভালো দেখায় না, আমরা বরং পরে এক সময় ট্রাই করব। ওহ, তোমার পানির গিলাসটা আমি সরিয়ে ড্রেসিং টেবিলের উপর রেখেছিলাম, মন চাইলে খেতে পারো। নূর কটমট চোখে তাকালো আশমিনের দিকে। আশমিন নূরের লাল হয়ে ফুলে ওঠা ঠোঁটে চুমু খেয়ে শীষ বাজাতে বাজাতে চলে গেল।